হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে পার্সেন্টেজ বা শতকরার ক্লাস নাম্বার 4। আগের দিনের ক্লাস অবধি আমরা কী শিখেছিলাম? আগের দিনের ক্লাস অবধি আমরা শিখেছিলাম যে এবি রুল, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবি রুল। মানে এই রুলটাতে আমি কী কী শিখেছিলাম? এই রুলটাতে আমি শিখেছিলাম যে কোনো দুটি বস্তু বা যে কোনো দুটো জিনিসের গুণফল, ধরো এ ইন্টু বি সমান যদি আমাদের সি হয়, যে কোনো রিলেশন হতে পারে এটা, ঠিক আছে, এ ইন্টু বি সমান যদি আমাদের সি হয়, এখানে যদি এই সিটা যদি ফিক্স হয় এবং আমাদেরকে যদি বলে এটা এত শতাংশ বাড়ে এটা কত শতাংশ কমাতে হবে, বা এটা এত শতাংশ বাড়লে এটা কত শতাংশ কমাতে হবে, এরকম টাইপের বেশ কিছু কনসেপ্ট আমরা শিখেছিলাম এবং এর কিছু এক্সাম্পলসও আমরা দেখেছিলাম এই রুলের উপর বেসড। এরপরে আজকে এই রুলের বেশ কিছু আরও কিছু অঙ্ক আজকে আমরা ক্লাসে দেখব এবং সাকসেসিভ বলে একটা মেথড হয়, এই সাকসেসিভ মেথড আজকে আমরা শিখব। তো চলো আর বেশি দেরি না করে এবি রুলের কিছু অঙ্ক আমরা দেখে নিই। তো দেখো, আজকে আমাদের যেটা প্রথম অঙ্ক আছে, প্রথম অঙ্কে আমাদেরকে কি বলেছে? প্রথম অঙ্কে আমাদেরকে বলেছে যদি নেহার আয় মনিকার আয়ের চেয়ে 5% বেশি হয় তাহলে মনিকার আয় নেহার আয়ের চেয়ে কত শতাংশ কম। সিম্পল অঙ্ক, ঠিক আছে। দেখো, এটা আমাদেরকে সিম্পল আগের দিনে কী বলেছিলাম যে নেহার আয় 5% বেশি বলে দেওয়া আছে। 5% বেশি মানে কি, আমরা কী করবো, আমরা এখানে লিখবো +5%। +5% মানে কত? +5%-এর ফ্র্যাকশন হলো কত? আমরা প্লাস আছে প্লাস দিলাম, এখানে 5% মানে কত? 1/20। এরপরে যেহেতু আগে প্লাস আছে, আমরা এটা এবি রুলে চেঞ্জ কীভাবে করবো না, ওপরে 1 আছে, অ্যাজ ইট ইজ 1 রেখে দেবো, নিচে কী আছে 20 + 1 মানে কি, যে আগে যেহেতু প্লাস আছে এই দুটো যোগ করবো, 20 + 1 মানে 21 ইন্টু কত করবো 100%। তো দেখো 21 4 84 16 মানে এটা আনসার হবে 4 পূর্ণ 21 16। কী করে করলাম? এটা হচ্ছে 100% বাই আসছে 21। এরপর এটাকে ভাগ করে তোমরা সাইডে দেখবে 4 পূর্ণ 16/21 আনসার আসবে। সিম্পল দেখো 21 4 84 16 যোগ করলে 100 আসছে, ঠিক আছে। এটা গেলো আমাদের একের দাগেরটা, ঠিক আছে। এরপর দুয়ের দাগেরটা দেখো, আচ্ছা দেখো দুয়ের দাগেরটা আমরা কীভাবে করবো? দুয়ের দাগেরটা কী বলেছে? ডিউ টু ফল ইন ম্যান পাওয়ার দ্য প্রোডাকশন ইন আ কোম্পানি ডিক্রিজ বাই 35%, বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য ওয়ার্কিং আওয়ার্স বি ইনক্রিজড টু রিস্টোর দ্য অরিজিনাল প্রোডাকশন। বলছে জনবল হ্রাসের কারণে একটি কোম্পানিতে উৎপাদন 35% হ্রাস পায়। 35% হ্রাস পায় মানে কি 35% কমেছে। এরপরে 35%-এর ফ্র্যাকশন হলো কত? 35/100। 35/100 এটা আমরা কাটাকাটি করলে কত পাবো না, দেখো মাইনাস আছে, 5 7 35, 5 20 100, 7/20। এরপর এটা যদি আমরা এবি রুলের আন্ডারে চেঞ্জ করলে আমাদের কি আসবে? এবি রুলের মতো করে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমাদের দেখো এখানটায় 7 ছিল, 7 লিখে দেবো, বা নিচে কত লিখবো? 20 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 20 থেকে 7 বিয়োগ করলে হবে 13 ইন্টু করবো 100%, সমান আমাদের কত আসছে? সমান দেখো আমাদের আসছে, দেখো 100 সাথে 700/13%। না, আমাদের আনসার কীরকম দেওয়া আছে? আমাদের আনসার দেখো ফ্র্যাকশনে দেওয়া আছে। দেখো আমাদের এটা কাটাকাটি করা ছাড়া কিছু উপায় নেই। দেখো 13 5 65, আর 50 পড়ে রইল, ঠিক আছে। 13 3 39, ঠিক আছে। তারপর দশমিক দিয়ে শূন্য দিতে হবে, অ্যাপ্রক্স 53.85 আছে, এটা আনসার আসবে 53.85%। বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাদের 3-এর দাগের অঙ্কটা আমাদেরকে কী বলেছে? 3-এর দাগে আমাদেরটা কী বলেছে না, যদি পণ্যর দাম অতীতে 25% কমানো হয়, মানে যদি পণ্যটির দাম অতীতে 25% কমানো হয় তাহলে পণ্যটির পূর্বের মূল্য পুনরুদ্ধারের জন্য পণ্যটির নতুন মূল্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে। মানে পণ্যটির পূর্বের মূল্য যদি ধরো 100 ছিল, 100 ধরে নাও এখন 100 ছিল, এখন সেটা কমে পরে কত হয়েছে না 75 হয়ে গেছে। কত পার্সেন্ট কমেছে না 25% কমেছে, দেখো দেওয়া আছে। যদি 25% কমে তাহলে এখন বর্তমানে 75 হয়ে গেছে। এরপরে বলেছে পণ্যটির পূর্বের মূল্য পুনরুদ্ধারের জন্য এই 75 থেকে আবার 100 করতে কত শতাংশে 75 টাকা বাড়াতে হবে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। এটা দেখো সিম্পল, আমরা এবি রুলেই করে দেবো। দেখো 25% কমে গেছে, তো আগে মাইনাস দিচ্ছি, মানে -25%-এর ফ্র্যাকশন হলো কত 1/4। এরপর 1/4 থেকে যদি আমরা এটাকে কনভার্ট করে পার্সেন্টেজে, তাহলে 100% দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। 100% দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে? দেখো এটা 25% মানে 1/4। এরপরে এটা এবি রুলে যদি আমরা চেঞ্জ করি কত আসবে? দেখো মাইনাসটা আমাদের চেঞ্জ হয়ে সাইন প্লাস হয়ে যাবে, ওপরে 1 ছিল, নিচে 4 থেকে 1 যায় 3 হয়ে যাবে। তাহলে 1/3 ইন্টু 100% মানে কত আসবে?
1/3 ইন্টু 100% মানে আছে 33.71%। মানে এটা বেসিক্যালি তোমরা এইভাবে তোমাদেরকে বলেছিলাম না যে 1/3 এর ফ্র্যাকশন ভ্যালু কত মনে রাখবে, দেখো পার্সেন্টেজ ভ্যালু কত মনে রাখবে, 33.71%। ঠিক আছে, এরপর দেখো আমাদের যেটা লাস্ট অঙ্ক সেটাই কি বলেছে, 4-এর দিকে যেটা অঙ্ক সেটা থেকে বলেছে, দেখো 4-এর দিকেরটা, 4-এর দিকেরটা আমাদেরকে কী বলেছে, যদি কোনো জিনিসের দাম 35% বৃদ্ধি করা হয় তাহলে একজন গৃহকর্তাকে তার খরচ বৃদ্ধি না করার জন্য সেই জিনিসের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। দেখো এটা একটা বেসিক্যালি রিলেশন কি আছে, প্রাইস ইন্টু কনজামশন ইজ ইকুয়াল টু আমাদের কি হয় এক্সপেন্ডিচার। এখানে এক্সপেন্ডিচার বা ব্যয়টাকে আমাদের কি বলে দিয়েছে, ব্যয়টাকে আমাদের ফিক্স করে দিয়েছে, বলেছে কি গৃহকর্তাকে তার খরচ বৃদ্ধি না, তার খরচ মানে কি, এটা হচ্ছে তার ব্যয়টা, প্রাইস মানে হচ্ছে যে মূল্য, কনজামশন মানে হচ্ছে গ্রহণের পরিমাণ। ঠিক আছে, এরপর জিনিসের দাম মানে দামটা হচ্ছে যে 35% বেড়ে গেছে, তাহলে বলছে কনজামশনটা বা গ্রহণের পরিমাণটা থেকে কত শতাংশ কমাতে হবে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমরা বলো যে 35%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, এই মাত্র বললাম দেখো 35% বেড়ে গেছে, বৃদ্ধি করা হয়, মানে 35% বেড়েছে মানে আগে প্লাস দেবো, 35%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, এই মাত্র বললাম দেখো 7/20, এরপরে 7/20 আগে প্লাস আছে, এটা আমরা দেখো 7 অ্যাসিডিস লিখে দিলাম, আগে সাইন চেঞ্জ করে মাইনাস লিখলাম, 20 সাথে কত হয় 27 ইন্টু করবো কত 100%, কত আছে এটা 700/27% সমান আমাদের কত আসবে দেখো, আচ্ছা দেখো 27-এর সঙ্গে দেখো 25 তো গুণ হবে, আমাদের সব অপশানে আছে। এরপর দেখো তোমরা একটা ডাইরেক্ট গুণ করে নাও, যে 25 দেখো সব অপশানে আছে, 25 বাই আছে কত 27, 25 ইন্টু 27 যদি করো তোমাদের অ্যাপ্রক্স আসছে কত, 25 ইন্টু 27 মানে অ্যাপ্রক্স আসছে তোমাদের 675। ঠিক আছে, ঠিক আছে, এরপর তোমাদের এখানে 675 যদি হয়, তোমাদের এখানে কত রিমেনিং পার্ট কত পড়ে রইলো 25, তার মানে এটা হচ্ছে আনসার। কত আনসার আসছে, আনসার আসছে 25/27%, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। আশা করছি এবি রোল নিয়ে যে সমস্ত প্রশ্ন আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করছি আর কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যেটা পড়বো সেটা আমরা পড়বো কি না, একটা নিউ কনসেপ্ট, যে কি আমাদের অনেক সময় এরকম প্রশ্ন দিয়ে দেয় না। আচ্ছা এই পেজটাতে কিছু জিনিস তোমাদেরকে রিক্যাপ করিয়ে দিই। যেমন ধরো তোমাদেরকে বলেছিলাম এই ফ্র্যাকশন ভ্যালুগুলো মুখস্থ করতে, তোমরা আজকে চেক করে নেবে যে কার কার মুখস্থ আছে কার কার নেই। আমি কি বলেছিলাম 1/1 মানে হচ্ছে 100%, 1/2 মানে কত, 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে কত হয়, 1/3 মানে হয় 1/3 হচ্ছে ভগ্নাংশ মানে শতকরা মান কত হবে, 1/3 মানে হচ্ছে 33.13%, বা এটাকে তোমরা এভাবে লিখতে পারো 33.33%। ঠিক আছে, আচ্ছা আমি এখানটায় সমস্তগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা খাতাতে নোট করে নেবে ভালো করে। এটা 1/3 হলো, এরপর 1/4 কত হবে, 1/4 হচ্ছে কত 25%, 1/5 মানে কত, 1/5 মানে হচ্ছে 20%। আচ্ছা এটা একটা এভাবে ছক টাইপেরই বানিয়ে দিই। আচ্ছা 1/5 হলো, এরপর 1/6 মানে কত, 1/6 মানে আছে 16.23%, 16.23%, বাকি 16.66%। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমি দেখো 1 থেকে 20 অবধি লিখে দিচ্ছি, তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। 1/7 মানে কত, 14.27% সমান কত 14 এই যে 2/7টাকে যদি তোমরা দশমিকে চেঞ্জ করো এটা আসবে 14.28%। ঠিক আছে, এরপরে 1/7 হলো, এরপর 1/8 মানে কত, 1/8 মানে আসছে 12.12%, বা এটাকে তোমরা কীভাবে লিখতে পারো 12.5%, 1/8 মানে। ঠিক আছে, আচ্ছা 1/9 মানে কত, 1/9 মানে হচ্ছে 11, আচ্ছা 11.19%, এটা মানে কত, এটা তোমরা আরেকভাবে লিখতে পারো 11.11%। আচ্ছা এগুলো আশা করছি তোমরা লিখেছো, যদি কেউ না লিখে থাকো এখন লিখে নেবে, যারা রেখেছো তাদের এটা রিক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1/10 মানে কত 10%। ঠিক আছে, আচ্ছা 1/10 মানে কত 10%, 1/11 মানে কত 9.11%। দেখো যারা জানো তাদের এটা হিসাব করা সিম্পল, এটা থেকে যখন তোমরা ফ্র্যাকশানে চেঞ্জ করো তখন এই শতকরায় যখন চেঞ্জ করবে 100% দিয়ে গুণ করতে, তাহলে উপরে আসে অলওয়েজ 100 আসছে, তাহলে 100/11 মানে কত 11, দেখো 11/99 থেকে 100/11 এভাবে আসছে। ঠিক আছে, আগে বুঝিয়েছিলাম তো, সেই প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। 1/12 মানে কত, 1/12 মানে হচ্ছে 8.13%, বা এটাকে তোমরা এভাবে লিখতে পারো 8.33%। আচ্ছা 1/12 মানে 1/13 মানে কত, 1/13 মানে আসছে 7.913%। দেখো 13 91 আর 9 100। ঠিক আছে, আচ্ছা এরপরে 1/13 হলো 1/14 মানে কত,
1/14 মানে আছে আমাদের 7.1/7%। এগুলো যারা জানো না তারা একটু নোট করে নেবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। 7.14%, ঠিক আছে। আচ্ছা 1/15 মানে কত? 1/15 মানে কত? 1/15 মানে হচ্ছে আমাদের 6.2%। 1/16 মানে কত? 6.1/4%, বা এটা আমরা আরেকভাবে লিখতে পারি কি 6.25%, এভাবে লেখা যায়। এই দেখো 1/4 মানে কত? 0.25, এটা অ্যাড করে দিয়েছি 6-এর সাথে, সিম্পল, ঠিক আছে। 1/17 মানে কত? 1/17 মানে হচ্ছে যে 5.17 × 85, 15, 100, সিম্পল। ধীরে ধীরে তোমরা এগুলো খাতায় বারবার নোট করবে, এগুলো মুখস্থ রাখা খুবই মানে জরুরি আর কি, ঠিক আছে। 1/18 মানে কত? 5.5%। 1/19 মানে কত? 5.19%। 1/20 মানে কত? 1/20 মানে হচ্ছে যে 5%। আশা করছি এগুলো বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এগুলো সিম্পল, তোমরা নিজেদের খাতায় নিজেদের মতো করে নোট করে সাজিয়ে লিখে রেখে দেবে, ঠিক আছে। এটাতে কী হবে না, তোমাদের এগুলো মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, না হলে অঙ্ক করতে সমস্যা হবে, ঠিক আছে। খাতাটা আমার ইউজ হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমি আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কি না, আমাদের জিওমেট্রি বা জ্যামিতি চ্যাপ্টারে বা পরিমিতি চ্যাপ্টারে যে সমস্ত জিনিস আছে, যেমন বর্গক্ষেত্র আছে, ত্রিভুজ আছে, বৃত্ত আছে, আরও অনেক কিছু আছে, তো সেগুলো নিয়ে একটা বেসিক ধারণা তোমাদেরকে জানতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে যে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এগুলো বলতে আমরা কী বুঝি। 1 ডাইমেনশন মানে আমার যার একটি দিক থাকবে, যার একটি দিক থাকে মানে হচ্ছে সরল রেখা, যে কোনো সরল রেখা। সরল রেখার আন্ডারে কী কী পড়ে না, কোনো কিছুর দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য সাথে সাথে লিখতে দেবে, কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ, কর্ণ, পরিধি, বৃত্তের পরিধি, তারপরে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো যে সমস্ত পরিসীমা যা কিছু আছে সব কিছু হচ্ছে কি 1 ডাইমেনশন বা একমাত্রিক যে কোনো জিনিস। দ্বিমাত্রিক জিনিস বলতে আমরা কী বুঝি না, কোনো কিছুর ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। যে কোনো কিছুর ক্ষেত্রফল বলতে আমরা কী বুঝি, দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশন, ঠিক আছে। 3 ডাইমেনশন বলতে কি কোনো কিছুর আয়তনকে বোঝায়, আয়তন বা কি ভলিউম, ঠিক আছে। এটা বুঝতে পারলে? আচ্ছা এটা আপাতত তোমরা ভালো করে নোট করো, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু পরেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে আমি প্রথমে তোমাদেরকে একটা জিনিস বলছি যে বর্গক্ষেত্র জিনিসটা কি। বর্গক্ষেত্র মানে হচ্ছে যে কি, যার 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। মোটামুটি একটা চিত্র আঁকলাম, যার 4টে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। এটাকে বলা হয় কর্ণ। কর্ণ কী হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমি ধরো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা হয়ে, 4টে বাহুর দৈর্ঘ্য সমান। কর্ণ কী হবে, √2, ঠিক আছে। রুটের মধ্যে না, এটা বাইরে আছে আমার, এই রুটটা একটু টানা গেল, √2 হয়, ঠিক আছে। আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্র, এটা হচ্ছে কর্ণ। আচ্ছা বর্গক্ষেত্রের বাহু যদি হয় এ, ঠিক আছে, বাহু যদি হয় তাহলে কর্ণ কত হবে, কর্ণ হবে √2a, ঠিক আছে। আচ্ছা পরিসীমা কত হবে, 4a, ঠিক আছে, পরিসীমা হবে 4a। আর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে না a², ঠিক আছে। আচ্ছা এইখানের মধ্যে 1 ডাইমেনশন আর 2 ডাইমেনশন কোনগুলো, দেখো বাহু এটা হচ্ছে 1 ডাইমেনশন, কর্ণ এটাও হচ্ছে 1 ডাইমেনশন, পরিসীমা এটা হচ্ছে 1 ডাইমেনশন, ক্ষেত্রফলটা হচ্ছে কি 2 ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা এটা ভালো করে নোট করো, দিয়ে কিছু জিনিস বলতে চাইছি আমি। ধরো তোমাদেরকে একটা অঙ্ক দিলাম, তোমাদেরকে আমি প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এখানে, ঠিক আছে। ধরো আগে আমাদের একটা আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আগে ধরো একটা ছোটো বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে, ছোটো বর্গক্ষেত্র ছিল। এরপরে আমি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলোকে আমি 10% করে বৃদ্ধি করলাম, ফলে আমার একটা নতুন বর্গক্ষেত্র পেলাম, আমি 10% করে বৃদ্ধি করলাম। এরপর আমাকে যদি জানতে চাই, ঠিক আছে, যে কর্ণ, পরিসীমা ও ক্ষেত্রফলের শতকরা
কীরূপ পরিবর্তন হবে, কীরূপ পরিবর্তন হবে। ধরো এটা আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দেবো, আমি ধরে নিচ্ছি কি, আচ্ছা এরপরে ধরো এটা আমার বাহু বলেছে, বাহুটা 10% বৃদ্ধি পেয়েছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, যেটা তুমি আগেও শিখেছিলাম। তার মানে কি, কোনো একটা বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রে বলছি আমি, ঠিক আছে। বাহু আগে আমাদের 10 ছিল, এখন সেটা বেড়ে কত হয়ে গেছে? এখন সেটা বেড়ে 11 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আগের কেস, এটা বিফোর, আর এটা হচ্ছে আমাদের আফটার। বিফোর মানে আগে, আফটার মানে পরে। আগে একটা বর্গক্ষেত্রের বাহু আমাদের 10 ছিল, এখন সেটা 1 ইনক্রিজ হয়ে গেছে, 11 হয়ে গেছে, ঠিক আছে। এর ফলে কর্ণ আমাদের একটা বর্গক্ষেত্রের বাহু ধরো যদি 10 হয়, যদি ধরো 10 হয়, তার মানে তার কর্ণ কত হবে? কর্ণ কত হবে? আর 10√2, ঠিক আছে। এটা বৃদ্ধি পাওয়ার পরে কত হয়েছে? কর্ণটাও 10% বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? বাহুর সাথে এদিকে 10√2 গুণ করে দিলে আমরা কর্ণগুলো পেয়ে যাব। সরি, এটা 11√2 হতো, বৃদ্ধি পাওয়ার পরে বলেছে। আচ্ছা, পরিসীমা কত ছিল আগে? পরিসীমা আগে ছিল, দেখো বাহু যদি 10 হয় তাহলে আমাদের পরিসীমা কত হবে? পরিসীমা হবে 40। এখানে এখন বর্তমানে কত হয়ে গেছে? এখন হয়ে গেছে 44। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, ক্ষেত্রফল কত হয়েছে? ক্ষেত্রফল দেখো আগে বাহুর দৈর্ঘ্য যখন 10 ছিল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় না? বাহু স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে কত? 100। 10 স্কোয়ার মানে কত? 100। সেটা বেড়ে কত হয়ে গেছে? 11 121 হয়ে গেছে। এরপর আমাদেরকে কী বলেছে না, কর্ণ পরিসীমা ক্ষেত্রফলে শতকরা কীরূপ পরিবর্তন হবে। দেখো আমি প্রথমে বের করছি যে কর্ণে কীরূপ পরিবর্তন হচ্ছে। এটা ডায়াগোনাল আমি ইংরেজিতে লিখে দিলাম, বাংলা লিখে দিলাম। আচ্ছা, কর্ণ কীরূপ পরিবর্তন হচ্ছে, দেখো কর্ণে কত বৃদ্ধি পাচ্ছে? কর্ণ কত বৃদ্ধি পাচ্ছে না, √2 থেকে 10√2 থেকে 11√2, মানে বৃদ্ধি কত পেয়েছে? শুধুমাত্র √2। কতর উপরে না, 10√2 এর থেকে। 10√2 আগে ছিল, বৃদ্ধি কত পেয়েছে? √2 ইন্টু শতকরায় পরিবর্তন করতে গেলে আমরা 100% দিয়ে গুণ করবো। √2 কেটে গেল, কত আসবে? 10% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে আমাদের কর্ণটা। এরপর যদি আমাদেরকে বলে পরিসীমা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা পরিসীমা কত বৃদ্ধি পেয়েছে? পরিসীমা কত ছিল আগে? আগে ছিল 40, এখন হচ্ছে 44। বৃদ্ধি কত পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 4। কতর থেকে? 40-এর থেকে শতকরায় পরিবর্তন করতে গেলে আমরা 100% দিয়ে গুণ করবো। কত আসছে দেখো, 4 10 40, 10 10 100, মানে কত আসছে? 10%। ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এরপর একটা জিনিস তোমরা এখানে দেখো, যদি আমাদেরকে বলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়েছে, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়েছে? কত পরিবর্তন হয়েছে? দেখো ক্ষেত্রফল আগে ছিল 100, এখন হয়েছে কত? 121। বৃদ্ধি কত পেয়েছে না, 21 ইউনিট। কত ছিল আগে? 100 ছিল, ইন্টু করবো কত? শতকরায় পরিবর্তন করতে গেলে 100% দেখুন 100 কেটে গেলে সমান আসছে আমাদের 21%। এখানে একটা জিনিস তোমরা চাইলে লক্ষ্য করতে পারো, আমাদেরকে দেখো তোমরা ভালো করে একটা জিনিস নোট করো এখানে, যদি আমাদের কোনো কিছু ওয়ান ডাইমেনশনে কোনো কিছু ইনক্রিজ করে, মানে এক মাত্রায় যদি কোনো কিছু ধরে ওয়ান ডাইমেনশনে কী কী পড়ে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, কর্ণ, পরিধি, পরিসীমা, এরকম আরও অনেক কিছু ডট ডট পড়ে, এগুলো বলছি নি। তাহলে ওয়ান ডাইমেনশন ধরো আমাদেরকে বলে দিলে দৈর্ঘ্য যদি 10% ইনক্রিজ হয়, ওয়ান ডাইমেনশন রিলেটেড যা কিছু আছে, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, কর্ণ, যা কিছু আছে সব কিছু, ওই চিত্রের সব কিছুই 10% করে ইনক্রিজ পাবে। দেখো তোমরা দেখতে পারো এখানে, দেখো বর্গক্ষেত্রের বাহুটা আমি 10% বৃদ্ধি করেছি। বাহু যদি আমি 10% বৃদ্ধি করি, বাহু যদি আমি 10% বৃদ্ধি করি, তাহলে দেখো আমার এখানে কর্ণ পরিসীমাও 10% করে বৃদ্ধি হয়ে গেছে বর্গক্ষেত্রে। ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে আমি কি বলতে চাইছি যে ওয়ান ডাইমেনশন রিলেটেড যা কিছু আছে তা কিছু কী হচ্ছে, তা কিছু আমার 10% করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা একটু আলাদা, সেটাও আমি বোঝাচ্ছি তোমাদেরকে। সেক্ষেত্রে আমাদেরকে সাকসেসিভ শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদেরকে কিছু জিনিস এখানে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারলে ওয়ান ডাইমেনশন রিলেটেড যা কিছু আছে সব কিছু কী হয় না, আমাদের সেম তত শতাংশ করে বেড়ে যায়। এখানে দেখো আমাদেরকে সেই প্রশ্নটাই দিয়েছে 5-এর দাগে, বলেছে কি বলেছে যদি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করা হয়, তাহলে এর পরিধি এবং কর্ণের শতকরা বৃদ্ধি নির্ণয় করো। দেখো বর্গক্ষেত্রের বাহু যদি 10% বৃদ্ধি পায়, বর্গক্ষেত্রের বাহু যদি 10% বৃদ্ধি পায়, তাহলে ওর তাহলে কি, তাহলে হচ্ছে যে ওর পরিধি এবং কর্ণ কত শতাংশ করে বৃদ্ধি পাবে। 5-এর দাগটা দেখো, বাহু হচ্ছে কি, বাহু হচ্ছে কি, বাহু হচ্ছে ওয়ান ডাইমেনশন, আর এর সাথে রিলেটেড কি, পরিসীমা, কর্ণ, এগুলো সবই কি, এগুলো সব হচ্ছে ওয়ান ডাইমেনশন। মানে বাহু যদি 10% বৃদ্ধি পায়, এগুলো সবই কি 10% করেই বৃদ্ধি পাবে। পরিসীমা, কর্ণগুলো 10% করেই বৃদ্ধি পাবে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে কী হয় না, আমাদের বৃত্ত কীরকম হয়? বৃত্ত হচ্ছে এরকম টাইপের একটা বৃত্ত হয়। এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ, আর এই টোটালটাকে বলা হয় বৃত্তের ব্যাস। একটি বৃত্তের ব্যাসার্ধ মানে এই ব্যাসার্ধটাকে যদি 20% বৃদ্ধি করে বৃত্তটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এটাও ব্যাসার্ধ,
এটা ব্যাসার্ধ। আচ্ছা, এই বৃত্তটাকে যদি 20% বৃদ্ধি করে তাহলে বলছে পরিধির শতকরা বৃদ্ধি নির্ণয় করা। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। পরিধি কোনটা? পরিধি হচ্ছে এইটাকে বলা হয় পরিধি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 1 ডাইমেনশন আর বৃত্তের পরিধিটা হচ্ছে যে 1 ডাইমেনশন। যে কোনো সরল রেখায় হচ্ছে 1 ডাইমেনশন, ঠিক আছে। ক্ষেত্রফল হচ্ছে 2 ডাইমেনশন আর আয়তন হচ্ছে যে 3 ডাইমেনশন, ঠিক আছে। আর ছোটোবেলায় তোমরা এরকম গ্রাফ শিখতে না, যে এটা হচ্ছে যে এক্স অক্ষ, এটা হচ্ছে যে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। শুধুমাত্র যদি এক্স অক্ষ থাকে সেটা হচ্ছে 1 ডাইমেনশন। এরপর যদি এক্স আর ওয়াই অক্ষ চলে আসে তাহলে কী হবে? 2 ডাইমেনশন। এক্স ওয়াই আর সামনে এই যে পেনটা যেভাবে লাগানো আছে এটা হচ্ছে যে জেড অ্যাক্সিস ধরো, এটা হচ্ছে 3 ডাইমেনশন। আমরা আমাদের চোখের ধারে পাশে যা কিছু দেখতে পাই সেগুলো হচ্ছে সব 3 ডাইমেনশন। তাহলে 3 ডাইমেনশনে কি ক্যালকুলেট করা হয় না? আয়তন ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, এরপর দেখো, এরপর যদি আমাদের বাহু বলেছে কি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি করে তাহলে এর পরিধির বৃদ্ধির শতকরা হার। দেখো পরিধিটাও তো 1 ডাইমেনশনে, তার মানে পরিধিটাও 20% বৃদ্ধি হবে। দেখে উত্তর করা সম্ভব, শুধুমাত্র ছোটোখাটো জিনিসগুলো জানতে। ব্যাপারটা বুঝতে পারলে? আশা করছি অসুবিধা নেই। এরপরে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছি যেটাকে বলা হয় সাকসেসিভ। সাকসেসিভ জিনিসটা কি? প্রথমে সাকসেসিভের ডেফিনেশন তোমরা লিখো, সাকসেসিভ, ঠিক আছে। লেখো কোনো একটি জিনিসে যদি পরপর দুবার বা দুবারের থেকে বেশি, ঠিক আছে, শতকরা বৃদ্ধি বা হ্রাস করা হয়। লেখো কোনো একটি বস্তুতে, কোনো বস্তুতে, ঠিক আছে, যদি পরপর দুবার বা 3বার বা তারও অধিকবার, ঠিক আছে, শতকরা বৃদ্ধি কোনো মানের, ঠিক আছে, শতকরা বৃদ্ধি বা হ্রাস করা হয় এবং যার প্রভাবটা ওই বস্তুটাতেই পড়বে, যার প্রভাবটা ওই শুধুমাত্র ওই বস্তুটাতেই পড়বে, তখন আমরা সাকসেসিভ ইউজ করি। তখন আমরা কী করে? সাকসেসিভ পদ্ধতি ব্যবহার করি। আচ্ছা, এটা তোমরা একটু নিজেদের ভাষায় লিখে নেবে, জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে সাকসেসিভের ফর্মুলা কি? সাকসেসিভের ফর্মুলা হচ্ছে এইরকম। দেখো সাকসেসিভের ফর্মুলা হচ্ছে এরকম। কীরকম? দেখো সাকসেসিভ আমি দুটো, তোমাদের পরীক্ষার জন্য 2 আর 3টেই পড়ে, আমি দুটোটা প্রথমে বলে দিচ্ছি। দেখো 2 টার্মসের জন্য একবার লিখছি আর একবার লিখছি 3 টার্মসের জন্য। তো 3 টার্মসের যে ফর্মুলা সেটা হচ্ছে ইউজলেস, এটা আরও সঠিক করা যায়, আমি এখন বুঝেছি। 2 টার্মসের ফর্মুলাটা দেখো নাকি a প্লাস বি প্লাস হয় ab বাই 100। এখানে a আর b যদি দুটোই প্লাস হয় তখন এই ফর্মুলা, যে কোনো একটা মাইনাস হলে একটা মাইনাস আমরা বোঝ করে দেবো, আগে একটু পরে বলছি। 3 টার্মসের ফর্মুলা কি? 3 টার্মসের ফর্মুলা হচ্ছে এটা, যে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, প্লাস কী হয় ab প্লাস বিসি প্লাস কী হয় এসি বাই কী হয় 100। আচ্ছা, প্লাস কী হয় এবিসি বাই হয় 400। দেখো আমাদের যদি দুটো টার্মসের জন্য হয় তাহলে আমাদের সাকসেসিভের ফর্মুলা কি? এটা a প্লাস বি প্লাস এবি বাই 100। আর যদি 3টে টার্মসের জন্য তাহলে এটা ফর্মুলা, এটা বললাম যে এটা ইউজলেস, এটা কোনো কাজের না, এটা সঠিক করতে আমি এখনই বলছি। তো দেখো 2 টার্মসের জন্য যেটা হচ্ছে, এখানে ধরো আমাদেরকে যদি বলে a% ইনক্রিজ হয়েছে তারপর আবার b% ইনক্রিজ হয়েছে কোনো কিছু, বা a% বৃদ্ধি হয়েছে তারপর আবার সেটাকে b% বাড়ানো হলো, তখন এটা যদি বিটা মাইনাস হয় তাহলে এখানে যেখানে যেখানে বি আছে সব বিগুলো মাইনাস হয়ে যাবে। যদি এটা মাইনাস হয় তাহলে যেখানে যেখানে আছে সেগুলো সব মাইনাস হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি। ধরো যদি কোনো সংখ্যাকে প্রথমে 10% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, তাহলে মোট শতকরা কত বৃদ্ধি হলো? এটা আমাদেরকে যদি প্রশ্নে জানতে চাই, মোট শতকরা কত বৃদ্ধি হলো, ঠিক আছে, টোটাল ইনক্রিজ ইন পার্সেন্টেজ। এটা যদি আমাদেরকে জানতে চাই আমরা কী করে বের করবো এটা? দেখো যারা বলবে যে 20 10 30 হবে, এভাবে হয় না, ঠিক আছে। কেন হয় না সেটা তোমাদেরকে আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো একটা সংখ্যা প্রথমে ধরো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা আমাদের 100 ছিল, 100-র পরে 10% বৃদ্ধি পেয়েছে, 10% যদি বৃদ্ধি পায় তার সংখ্যাটা কত হয়ে গেছে? 110 হয়ে গেছে। তারপরে এই 110টা আবার 20% বৃদ্ধি পেয়েছে, আবার 20% বৃদ্ধি পেয়েছে। যদি আবার 20% বৃদ্ধি পায় তাহলে 110-এর 10% মানে কত? 11। 110-এর 20% মানে কত? 110-এর 10% মানে কত? 11। 110-এর 20% মানে হচ্ছে যে 22। তাহলে 110 প্লাস 22 মানে কত? 132। মানে সংখ্যাটা আমাদের কত শতাংশ? 100 ছিল 132 হয়েছে। তাহলে ইনক্রিজ কত পেয়েছে না? 32। কতর উপরে? 100-র উপরে শতকরা পরিবর্তন করতে গেলে 100%। তাহলে আমাদের টোটাল সংখ্যার ইনক্রিজ কত হয়েছে? 32%। ব্যাপারটা বুঝতে পারলে? এরপরে এটাকে আমরা সাকসেসিভে কী করে করবো? দেখো প্রথমে আমাদের কী ছিল না, প্রথমে আমাদের ছিল দেখো এটা 32% আনসার এলো, বুঝতে পারলে? যারা ভাবছিল যে এটা 30% আনসার হবে, এটার উত্তর কিন্তু 30% না,
ঠিক আছে। এরপর আমাদের দেখো, এরপর যদি আমরা সাকসেসিভে করি, কোনো একটা সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, 10 প্লাস তারপরে 20% বৃদ্ধি পেয়েছে, প্লাস 20 প্লাস করলাম 10 ইন্টু 20/100। ক্যালকুলেট করছি, দেখো 20 5 100, 5 2 10, 10 আর 20 যোগ করলে হয় কত, 30 প্লাস 2 মানে কত, 32% টোটাল ইনক্রিজের ফর্মুলাটা আশা করছি বুঝতে পারলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমি তোমাদের একটা জিনিস শিখে, যদি দুটোই আমাদেরকে প্লাস দেওয়া থাকে, মানে দুটোই যদি বৃদ্ধি দেওয়া থাকে, তাহলে আমরা চট করে কী করে সাকসেসিভটা বের করবো, এটা আমাদেরকে শিখতে হবে। ধরো আমাদেরকে এরকম দিচ্ছে যে প্রথমে 1% বৃদ্ধি পেয়েছে, তারপর 2% বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল নেট সাকসেসিভ ইনক্রিজটা কত হবে এটা বের করে দেখাবো। আমরা কীভাবে করবো না, আমরা প্রথমে একটা মাঝে এরকম দশমিক দেবো। মনে রাখবে, এই যদি দুটো সংখ্যার ক্ষেত্রে সাকসেসিভ হয়, তাহলে দশমিকের পরে আমাদের দুটো ডিজিট বসবে। ঠিক আছে, এই যে দশমিকের আগে যে জায়গাটা আছে, এখানে এই দুটো সংখ্যার গুণ করবো না, 2 1 কত হয়, 2 1 কত হয়, সরি, এই দশমিকের আগে যে জায়গাটা আছে, এখানে দুটো সংখ্যার আমরা যোগ করব। দেখো a প্লাস বি ছিল, তাহলে দুটো সংখ্যা যদি আমরা যোগ করি, 2 এর যোগ করলে কত হবে, 3। আর দশমিকের পরে যে জায়গাটা আছে, সেখানে আমরা দুটো সংখ্যার গুণ করবো না, 2 1 কত, 2। মনে রাখবে, এখানে অলওয়েজ আমাদেরকে কোটা সংখ্যা করতে হবে না, দুটো সংখ্যা করতে হবে। এর আগে কত আছে, 0 আছে, তাহলে 3.02। তোমরা এইভাবেও এই সূত্র, এই ফর্মুলাটাতে বসেও ক্যালকুলেট করতে পারো, তোমাদের একই আনসার আসবে। ঠিক আছে। আচ্ছা, আমি আরও কোটা এক্সাম্পল নিয়ে, ধরো 5% দিয়েছে, তারপরে দিয়েছে 7%, তাহলে এটা আমরা কী করবো, প্রথমে একটা দশমিক দিয়ে দেবো, ওই ধারে দুটো ডিজিট থাকবে। ঠিক আছে, তাহলে ওই দিয়ে কত হবে না, 7 5 কত হয় আমাদের 35 হয়, আর দশমিকের দিয়ে ওই দুটো যোগ না, 12.35। ব্যাপারটা বুঝতে পারলে কী করে করছি? ঠিক আছে। এরপর ধরো আমি একটু যদি বড়ো সংখ্যা নিই না, 12%, আর যদি নিলাম 15%, তাহলে আমি দশমিক দিয়ে এদিকে আমার নিয়ম একই, যে দুটোর ক্ষেত্রে দশমিকের পরে আমি দুটো সংখ্যায় রাখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, দশমিকের পরে আমরা কী করি, দশমিকের পরে আমরা কী করি না, আমরা যে কোনো দুটো সংখ্যা রাখতে পারবো। তাহলে দশমিকের পরে কী হয় না, আমাদের দুটো সংখ্যার গুণ হয়, তাহলে 12 15 কত হয়, 180। 180 12 15 কত হয় না হয় আমাদের, আমি আপাতত 3টে লিখছি, 180 হয়। ঠিক আছে, 3টে লিখে দিলাম, 12 15 180। আচ্ছা, 12 আর 15 যদি যোগ করি আমাদের কত হবে, 27 হবে। 12 15 যোগ করলে কত হবে, 27 হবে। আচ্ছা, আমাদের নিয়ম কি, আমাদের নিয়ম হচ্ছে দশমিকের পর আমাদের দুটো সংখ্যাই রাখতে হবে। তাহলে এই আগের যে একটা আছে, এটা ক্যারি হয়ে সামনে চলে আসবে, তাহলে আগে দশমিকের পরে কত থাকবে, 80 থাকবে, আর এই একটা ক্যারি হয়ে সামনে চলে আসবে, 27 আগে কত হবে, 28। ব্যাপারটা বুঝে গেল নিশ্চয়ই? বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে কারো কোনো সমস্যা নাই। এরপর আমি আরেকটা জিনিস বলছি, যদি ধরো এই দুটো রেট আমাদের সেম থাকে, মনে ধরো বলেছে সেম রেট যদি থাকে, প্রথমে ধরো 1%, তারপরে ধরো 1%, তাহলে আমাদের সিম্পল ফর্মুলা, আমরা দশমিকের পরে কী করবো, দশমিকের পরে সংখ্যাটার স্কোয়ার করে দেবো। সংখ্যাটা স্কোয়ার করলে 1 স্কোয়ার কত, 1 স্কোয়ার হয় 1, আর দশমিকের আগে কী করবো না, দুটো যোগ করে দেবো। দুটো যোগ করে দিলে কত, 1 1 যোগ করলে 2। তাহলে এখানে দেখো দুটো যেহেতু আমাদের রাখতে হয়, তাহলে এখানে আগে একটা শূন্য বসে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? যদি দুটো হয়, যদি ধরো দুটো রেট আমাদের সেম থাকে, তখন আমরা কী করবো, তখন আমরা দশমিকের আগে লিখবো 2a, আর দশমিকের পরে লিখবো a স্কোয়ার। এখানে আমাদের দুটো শুধুমাত্র ডিজিট থাকবে, বা দুটো অঙ্ক শুধুমাত্র থাকবে, বাকি যে সমস্ত অঙ্ক যদি কোনো বাড়তি থাকে, সেটা ক্যারি হয়ে সামনে এসে যুক্ত হয়ে যাবে। আশা করছি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে। এরপরে দেখো, আমি এখানে চলে আসি, অঙ্কে চলে আসি। এরপর দেখো আমি অঙ্কে চলে আসি। অঙ্কে আমাদেরকে কি বলেছে, আমাদের বলেছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করা হয়, তাহলে তার পরিধি, আচ্ছা এটা না, এটা হয়েছে এই দেখো, এই অঙ্কটা দেখো, বলছে যদি একটি বর্গক্ষেত্রের পার্শ্ব 5% বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফলে শতকরা কিরূপ বৃদ্ধি হবে। একটা জিনিস তোমরা নোট করে লিখে দাও, যদি ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বের করতে দেয়, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন জানতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা দুবার সাকসেসিভ ইউজ করব, দুবার যদি আয়তনের শতকরা পরিবর্তন জানতে চাই, তাহলে আমরা কবার করব না, 3বার সাকসেসিভ ফর্মুলা ইউজ করব। তো এই দুবারেরটাই তোমরা ভালো করে এখন শিখো, 3বারেরটা সময় হলে আমি তোমাদেরকে ভালোভাবে শিখাবো। ঠিক আছে। আমাদেরকে এখানে কি বলেছে যে একটা ধরো আমাদের যে কোনো বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের কী হয়, 4টে বাহু দৈর্ঘ্য কী হয় আমাদের সমান হয়। বর্গক্ষেত্রের পার্শ্ব বলেছে 5% বৃদ্ধি করা হলো, মানে বর্গক্ষেত্রের একটু ধরে এরকম বড় হয়ে গেছে।
একটু এরকম বড় হয়ে গেছে, 5% বৃদ্ধি করা হয়েছে মানে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? একটা বাহু যদি এ হয় আর একটা বাহু যদি এ, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার বর্গ একক। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি তোমাদের একটা জিনিস বলছি, এটা যদি তোমরা রেশিও পদ্ধতিতে বেসিক নিয়মে করতে চাও, রেশিও পদ্ধতিতে যদি ধরো বেসিক নিয়মে করতে চাও, বেসিক নিয়মে আমরা রেশিও পদ্ধতি এরকম সাজাই, দেখো এটা হচ্ছে বিফোর মানে আগে, আর এদিক হচ্ছে পরে। ঠিক আছে। আচ্ছা, একটা বাহু আমাদের কত আছে? আচ্ছা, বাহু কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 5% বৃদ্ধি করা হয়েছে। 5% মানে কত? 5% মানে হচ্ছে যে 1/20। ঠিক আছে, 1/20 মানে এটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মানে কি, কোনো একটা জিনিস, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ হয়েছে মানে। আচ্ছা, আর বর্গক্ষেত্রের বাহু হচ্ছে বাহু গণিত বাহু মানে আমাদের কী হয়? এ স্কোয়ার হয়ে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু। তাহলে কোনো একটা বাহু তো আগে কত ছিল? আগে 20 একক ছিল, এখন বৃদ্ধি হয়ে 21 হয়ে গেছে। আগে বাহুটা কত ছিল? 20 ছিল, এখন বৃদ্ধি হয়ে 21 হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল? না 400 ছিল, এখন কত হয়ে গেছে? 21 স্কোয়ার কত? 21 স্কোয়ার হচ্ছে যে 441। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এটা ক্ষেত্রফলটা আমাদের আগে কত ছিল? 400 ছিল, এখন বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 441। বৃদ্ধি কত পেয়েছে? না 41 ইউনিট। তাহলে 41 ইউনিট বৃদ্ধি পেয়েছে কতর ওপরে? না 400-র ওপরে। 400 ছিল, 400-র ওপরে 41 বৃদ্ধি পেয়েছে। শতকরায় পরিবর্তন করতে গেলে 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 104-এ 400, 41/4 মানে হচ্ছে 10.25%। এরপর এটাকে আমরা আরও শর্টে কীভাবে করবো? দেখো 10.25 এটা আসলে হচ্ছে বুঝতে অসুবিধা নেই, এটা আমরা বেসিক রেশিওতে করেছি। এবার এটা সাকসেসিভে কীভাবে করবো? সাকসেসিভে কীভাবে করবো? সাকসেসিভ করার উপায় হচ্ছে যে আমাদের প্রথমে কত বলেছে? না 5%। দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দুবার সাকসেসিভ ইউজ করবো, তাহলে 5% আর 5%-এর সাকসেসিভ কত হবে? যদি তোমরা এইভাবে বের করতে চাও, না 5 + 5 প্লাস কত হবে? 5 × 5/100, তাহলে কত হচ্ছে? 5 20 100। ঠিক আছে, 5 4 20 কত হচ্ছে? 1/4। তাহলে 5 + 5 মানে কত? 10, আর প্লাস 1/4 মানে কত? 1/0.25। তাহলে কত আসছে? না 10.25%। এটা সঠিক উত্তর, সাকসেসিভ হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? আশা করছি এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এরপর এটা আরও শর্টে কীভাবে করবে? না আরও শর্টে এইভাবে করবে, এই মাত্র শিখালাম কি না, যদি সেম রেট থাকে, যদি ধরো 5% আর 5% যদি সেম রেট থাকে, তাহলে আমরা কি বলেছি? দশমিক দেবো। দশমিকের এই পাঁচটাতে দুটো ডিজিটে কী লিখবো? 5 5-এ কত হয়? 25। দশমিকের দিয়ে কী লিখবো? 5-এর সঙ্গে 5 যোগ করলে 10%। সিম্পল, এক লাইনে উত্তর হয়ে গেল। ঠিক আছে। এরপরে তার পরের প্রশ্নটা দেখো। তার পরের প্রশ্নটা আমাদেরকে কী বলেছে? না বলেছে কি, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ 4% হ্রাস করা হয়, 8% হ্রাস করা হয়, তাহলে ক্ষেত্রফলের উপর নেট প্রভাব কত হবে? শতকরা চেঞ্জে জানতে চাই যে ক্ষেত্রফলের উপর শতকরা কত পরিবর্তন হবে। এটা আমরা কী করে বের করবো? দেখো সিম্পল নিয়মে করবো, সিম্পল। ঠিক আছে, দেখো আমরা সিম্পল কীভাবে করবো। আমাদেরকে বলেছে কি না, দৈর্ঘ্যটা হচ্ছে যে 12% বৃদ্ধি করো, তাহলে 12। আচ্ছা, যেটা কমেছে সেটা মাইনাস করতে হবে, তাহলে 12 - 8। 8টা যেহেতু কমেছে, প্রস্থর 8% কমেছে, তাই -8 করলাম। আচ্ছা, এটা করবো -12 × 8/100। এইটাতে অনেকের সমস্যা হবে যে আমাদের ফর্মুলা কী হয় না, a + b প্লাস হয় ab/100। না এইটা আমাদের মাইনাস হচ্ছে, ঠিক আছে, এইটা এখানে মাইনাস হলো। তো তোমরা দেখো যদি এখানে বিটা আমাদের মাইনাস হয়, তাহলে এখানে প্লাস আছে, আর বি এর আগে মাইনাস আছে, এই মাইনাস আর এই প্লাসটায় গুণ হয়ে কত হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ব্যাট হয়ে যাবে। তাই একটা যে কোনো মাইনাস হলে আমরা এখানে মাইনাস লিখবো। যদি দুটোই মাইনাস হয় তখন কিন্তু এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস এখানে দেখো, এখানে এটাও মাইনাস হবে, বিটা মাইনাস হবে, মাইনাস মাইনাসে গুণে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হচ্ছে না, 12 থেকে 8 গেলে কত হয়? 12 থেকে 8 গেলে হয় 4, আর 12টা 96/100 মানে কত? মানে হচ্ছে যে 0.96। তো দেখো যখন এরকম কোনো তোমাদেরকে বিয়োগ করতে হবে, তোমরা 4-এর থেকে পুরোপুরি 1 বিয়োগ করে দেবে। যখন এটা 0.96 মানে 1-এর খুব কাছে, তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের কত হবে? 3। আর এই 96টা 100 হতে গেলে কত করতে হবে? 0.04 দিলেই এটা 100 হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা বিয়োগগুলো করবে। তাহলে 3.04% কী হচ্ছে? দেখো এটা আমাদের যেহেতু সাইনটা প্লাস আছে, তাই এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। কীটা? ক্ষেত্রফলটা। তাই আমাদের উত্তর কত হবে? ইনক্রিজ বাই 3.04%। অপশান এ কারেক্ট আনসার। এবারটা বোঝা গেল। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, যেটা আমাদের আছে 9-এর দাগের প্রশ্নটা। 9-এর দাগের প্রশ্নটা আমাদের কী আছে? 9-এর দাগের প্রশ্নটা আছে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 300% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট? ক্ষেত্রফল যখনই বলে দেবে, তোমরা দুবার চুপচাপ সাকসেসিভ লাগিয়ে দেবে। কারণ দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে কি? πr² হয়। πr² যারা জানো তাদের জন্য বলছি। এখানে 8টা দেখো, আর এস মাথায় স্কোয়ারের সামনে কি 8টা দুবার গুণ আছে, তাই এখানে ডবল সাকসেসিভ লাগবে। ব্যাপারটা বুঝতে পারলে?
তাহলে 300% যদি আমাদের বৃত্তের ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করা হয়, ঠিক আছে, তাহলে 300 আর 300% আর কত 300% এর সাকসেসিভ কত হবে, কারণ দশমিক দেবো, যদি যেহেতু দুটো আছে তাহলে দশমিকের পরে আমি দুটি সংখ্যা রাখতে পারবো। 300 ইন্টু এদিকে আমি কী করবো না, এদিকে 300 যোগ করবো, 300 যোগ করলে কত হবে 600, আর এদিকে 300 গুণ করলে 3 তিরিকে 9, একটা দুটো তিনটে চারটে শূন্য বসবে। আগে যা কিছু আছে সব কিছু ক্যারি হয়ে আমাদের প্রথমে চলে এসেছে। দেখো দশমিকের পরে আমাদের শুধুমাত্র দুটি সংখ্যা থাকবে, দশমিকের পরে আমাদের এই শেষ মাত্র দুটি জিরো থাকবে, বাদ বাকি পুরো 900 ক্যারি হয়ে 600 সাথে যুক্ত হবে। 900 600 কত হবে 1500। ব্যাপারটা বুঝতে পারলে? এবার 1500টা কী আছে, প্লাস আছে, তাই 15% বৃদ্ধি পাবে বা 1500% ইনক্রিজ হবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। যারা এটা বুঝতে পারলেন তারা ভালোভাবে দেখবে, নেক্সট ক্লাসে আমি এই সাকসেসিভের উপরে আরও বেশ ভালো ভালো কিছু অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।